যারা ক্লাসটি দেখতেছেন, ক্লাসটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার মেনশন করে দেন যাতে ক্লাসটি সবাই দেখতে পারে। আজকে আমি লিজের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব। আমি মাহবুব স্যার। আমি আপনাদের যে ক্লাসটি নিব ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, অ্যাকাউন্টিং ফর লিজ। আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ লিজ সম্পর্কে আপনার ভয় কমে যাবে। আমি এখনই ক্লাস শুরু করতেছি, তো সবার দৃষ্টির আকর্ষণ করতেছি ক্লাসটি দেখার জন্য। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই উপকৃত হবেন। যারা ক্লাসটি দেখতেছেন, ক্লাসটি আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার মেনশন করে দেন। আর যারা নতুন ঢুকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে ঢোকার জন্য। তো আমার ভিডিওতে যদি ক্যামেরার কোনো সমস্যা থাকে, হোয়াইট বোর্ডের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, কমেন্টে একটু বলেন আমার সাউন্ড ঠিক আছে কিনা। যদি সাউন্ড ঠিক থাকে ইয়েস লেখেন, আর যদি ভিডিও হোয়াইট বোর্ড ঠিক থাকে ইয়েস লেখেন। কমেন্টে একটু সবাই শেয়ার করেন। জি ভাই স্টুডেন্ট, আমি আজকে আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার নাম্বার হচ্ছে 4। আজকে আপনাদের লিজ সম্পর্কে আলোচনা করব। আজকে আমি লিজ সম্পর্কে আলোচনা করব, গুরুত্বপূর্ণ ক্লাস। সবার দৃষ্টি আকর্ষণ করতেছি ক্লাসটি করার জন্য। আর আজকের ক্লাসটি করলে ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। স্টুডেন্ট, আজকে আমি এই লিজ নিয়ে আলোচনা করব। তো তার আগে লিজের কিছু বেসিক স্টেপ আপনার জানা থাকা দরকার, সেগুলো আমি এখন আপনাদের শেয়ার করতেছি। সবাই এখন চলেন আমরা যাচ্ছি এখন স্ক্রিন শেয়ারে। সবাই মনোযোগ সহকারে খেয়াল করেন। বেসিক থেকে আমি আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। স্টুডেন্ট, লিজ বাংলা হলো ইজারা। ইজারা হলো এমন এক প্রকার চুক্তি যার মাধ্যমে ইজারা গ্রহীতা নির্দিষ্ট পরিমাণ ভাড়ার বিনিময়ে সম্পত্তি ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। কি বুঝলাম? ইজারা হলো কি এক ধরনের ভাড়া, যা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে একটা সম্পদ ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। এই ইজারাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো অপারেটিং লিজ, পরিচালন ইজারা। এই পরিচালন ইজারা কিভাবে বুঝবেন, এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা স্বল্পমেয়াদী হবে, ক্যান্সেলেবল হবে, বাতিলযোগ্য হবে, আর মেইনটেনেন্স কস্ট নিজেরা দাতা বহন করবে। পার্সেন্ট অফ টার্ম অফ ইকোনমিক লাইফ অফ ইকুইপমেন্ট, এটা করলে আমাদের কি 75% কম হবে, তবে তাকে অপারেটিং লিজ বলে। তা কি বুঝলাম স্টুডেন্ট? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনাকে বেশি স্মরণ রাখতে হবে, আমি এই বিষয়ে কিছু কথা বলতেছি, আপনাদের শোনেন। যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, এই হচ্ছে 4 নাম্বার বাক্যটা। এই 4 নাম্বার বাক্যটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাক্য। অর্থাৎ পার্সেন্ট অফ লিজ টার্ম অফ ইকোনমিক লাইফ অফ দ্য ইকুইপমেন্ট, টার্ম অফ লিজ ভাগ ইকোনমিক লাইফ অফ দ্য লিজ অ্যাসেটস গুণন 100। এর পার্সেন্ট যদি 75% কম হয় তাহলে বুঝবো কি এটা অপারেটিং লিজ।
তাহলে অপারেটিং লিজ বোঝার একমাত্র সহজ টেকনিক হচ্ছে কি, পার্সেন্ট অফ লিজ টার্ম অফ ইকোনমিক লাইফ অফ দ্য ইকুইপমেন্ট এর পার্সেন্টেজ 75% যদি কম হয় তাহলে বুঝবো এটি অপারেটিং লিজ, অপারেটিং লিজ। 2 নম্বর হলো মাই স্টুডেন্ট ক্যাপিটাল লিজ। ক্যাপিটাল লিজের কিছু বৈশিষ্ট্য, তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে নন ক্যান্সেলেবল থাকবে। চুক্তিটি কী হবে? নন ক্যান্সেলেবল, অবাতিলযোগ্য। আর হচ্ছে মেয়াদ শেষে ক্রয় করা যায়। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5 নাম্বার বাক্যটা, সেটা হচ্ছে কি মাই স্টুডেন্ট? 5 নাম্বার বাক্যটা হচ্ছে পার্সেন্ট অফ লিজ টার্ম অফ দ্য ইকোনমিক লাইফ অফ দ্য ইকুইপমেন্ট এর পার্সেন্টেজ হবে 75% বা তার বেশি। যখন আমাদের লিজের আয়ুষ্কালকে সম্পত্তির আয়ুষ্কাল দিয়ে ভাগ 100 দ্বারা গুণ করব, লিজের আয়ুষ্কালকে সম্পত্তির আয়ুষ্কাল দ্বারা যখন আমরা ভাগ গুণ করব, 100 দ্বারা গুণ করব ভাগ করার পর, তো সেই পার্সেন্টেজটা যদি 75% হয় বা 75%-এর বেশি হয় তবে তাকে আমরা ক্যাপিটাল লিজ মনে করব। তাহলে এখানে ক্যাপিটাল লিজ আমরা কীভাবে বুঝতেছি? ক্যাপিটাল লিজটা বুঝতেছি যে আমাদের লিজের আয়ুষ্কালকে আমরা কি করব? লিজের আয়ুষ্কালকে আমরা সম্পত্তির আয়ুষ্কাল দ্বারা ভাগ এবং 100 দ্বারা গুণ করব। যদি এই গুণ ফলটা যদি 75% হয় বা 75%-এর বেশি হয় তাহলে বুঝবো ক্যাপিটাল লিজ। এখন আমি স্টুডেন্ট এখানে আমি খুব সুন্দর করে পিডিএফ শিট করেছি। তো এখানে আমি প্রথমে ফার্স্ট ফরম্যাটে লিজি সম্পর্কে আলোচনা করেছি। আমরা জানি লিজের অঙ্কের মধ্যে দুইটি পার্ট থাকে, একটা হলো লিজি আর একটা হলো লিজর। লিজি হচ্ছে যিনি ভাড়া নেন, সম্পত্তি ভাড়া নেন তাকে বলা হয় লিজি, আর যার সম্পদ ভাড়া নেন সে হলো লিজর। অর্থাৎ সম্পত্তির যিনি মালিক ওনাকে বলা হয় লিজর, আর যিনি ব্যবহারের সুযোগ পান নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে উনি হচ্ছে লিজি। তো আমরা এখন ইজারা গ্রহীতার বই, অর্থাৎ ইজারা গ্রহীতা যিনি ভাড়া নিচ্ছেন, মূলধনী ইজারার জাবেদা আমরা শিখব। মাই স্টুডেন্ট, বিগত প্রশ্ন ঘেটে দেখা যাচ্ছে যে আমাদের অপারেটিং লিজটাই হচ্ছে প্রায় 100% এসেছে, তাই আমাদের অপারেটিং লিজই জানাটা জরুরি। তো মাই স্টুডেন্ট এখানে আমাদের বেসিক্যালি বুঝতে হবে কি, জাবেদা করতে হবে। আমি আপনাদের সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি। মাই স্টুডেন্ট, আমাদের যদি এই লিজির অঙ্ক আসে আর সেখানে যদি জাবেদা করতে বলে, এমনটা আমাদের যদি প্রশ্নে জাবেদা করতে বলে, ব্যালেন্স শিট করতে বলে, তাহলে আমরা প্রথম যে কাজটা করে নিব সেটা হচ্ছে আমরা অ্যামোর্টাইজেশন প্রথমে আমরা কি করব? প্রেজেন্ট ভ্যালু বের করে নিব। তো এই প্রেজেন্ট ভ্যালু বের করার টেকনিক হচ্ছে দুইটি, একটা হলো আনগ্রান্ডেড রেসিডিয়াল ভ্যালু, অর্থাৎ অবশিষ্ট মূল্য যদি আনগ্রান্ডেড এই কথা লেখা থাকে তাহলে আমরা পিবির সূত্র ইউজ করব। এটা শেষের ক্ষেত্রে, নিচেটাকে শুরুর ক্ষেত্রে। আর প্রশ্নে যদি গ্রান্ডেড রেসিডিয়াল ভ্যালু লেখা থাকে তখন পিবি বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব এই দুইটা, অর্থাৎ তখন আমাদের একটু অ্যাক্সেস হবে, সেটা কি এসবি পাই 1+r⁴n অতিরিক্ত লিখতে হবে যদি গ্রান্ডেড কথাটা লিখে থাকে আর ওই প্রশ্নে যদি স্যালভেজ ভ্যালু থাকে। তোমার স্টুডেন্ট এই প্রেজেন্ট ভ্যালু বের করার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে, দেখেন প্রশ্নে আনগ্রান্ডেড রেসিডুয়াল ভ্যালু লেখা থাকলে ডিপ্রিসিয়েশন বের করার সময় স্যালভেজ ভ্যালু বাদ দিতে হবে না, কিন্তু গ্রান্ডেড রেসিডিয়াল ভ্যালু লেখা থাকলে ডিপ্রিসিয়েশন বের করার সময় স্যালভেজ ভ্যালু বাদ দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট নোট মাই স্টুডেন্ট। অর্থাৎ এই অধ্যায় অনেকে গাবড়িয়ে যায়, অধ্যায়টা ওরকম তারা মানে বুঝতে পারে না, সেগুলো গাইডলাইনের অভাবে। আসলে অধ্যায়টা হচ্ছে সহজ, গাইডলাইন যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সে অবশ্যই ভালো করবে। তো তাহলে আমরা এই লিজের অঙ্কে যদি আমাদের লিজের অঙ্ক আসে
বা এখানে লিজির অঙ্ক করতে বলে যারা গ্রহীতার অংশ করতে বলে, তাহলে আমাদের প্রথম কাজ থাকে কি প্রেজেন্ট ভ্যালু বের করা। আর প্রেজেন্ট ভ্যালু বের করার সময় আমাদের 4 নাম্বার নোট আর 5 নাম্বার নোট মোস্ট ইম্পর্টেন্ট নোট। এখানে কি তাহলে যদি আনগ্রান্টেড লেখা থাকে তাহলে সেল বেস ভ্যালুর কোনো ব্যবহার হবে না প্রেজেন্ট ভ্যালু বের করার সময়। আর যদি গ্রান্টেড লেখা থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করার সময় সেল বেস ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু কী করতে হবে, যোগ করতে হবে। আমার ভাড়ার প্রেজেন্ট ভ্যালুর সাথে সেল বেস ভ্যালুরও প্রেজেন্ট ভ্যালু যোগ করতে হবে। এখানে বছরের শুরুর নিয়ম আছে, শেষের নিয়ম আছে। শুরুর নিয়মের ক্ষেত্রে, শেষের নিয়মের ক্ষেত্রে অতিরিক্ত 1+r গুণ করতে হবে না। আর শুরুর নিয়মের ক্ষেত্রে অতিরিক্ত 1+r গুণ করতে হবে আনগ্রান্টেড থাকলে। আর গ্রান্টেড থাকলে আমাদের শেষের ক্ষেত্রে শুধু SB বাই 1+r⁴ লিখব। আর শুরুর ক্ষেত্রে 1+r প্লাস দিয়ে SB বাই 1+r⁴ লিখব। তো মাই স্টুডেন্ট, তাহলে আমরা এখানে বুঝলাম কি আরেকটা নোট, 6 নম্বর নোট, ডিপ্রিসিয়েশন বের করার সময় যদি আনগ্রান্টেড লেখা থাকে তাহলে সেল বেস ভ্যালু বাদ দেওয়া যাবে না, কিন্তু গ্রান্টেড লেখা থাকলে আমাদের সেল বেস ভ্যালু বাদ দিতে হবে। 7 নম্বর মাই স্টুডেন্ট, তাহলে আমরা লিজি এর অঙ্ক করার সময় আমরা প্রথমে প্রেজেন্ট ভ্যালু বের করে নিব, দ্বিতীয়ত কি লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করব। এই লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করার সময় ফেয়ার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু এর মধ্যে ছোটোটি বসাতে হবে। আমরা ফেয়ার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু এই দুইটির মধ্যে যেটা ছোটো হবে, সংখ্যায় ছোটো হবে, ওইটা দিয়ে আমাদের এখানে অঙ্ক করতে হবে। মাই স্টুডেন্ট, এই অধ্যায়ের অঙ্ক করার জন্য এই বেসিক বিষয়গুলো আপনাদের পরিপূর্ণ ধারণা থাকতে হবে। যদি এই বেসিক বিষয়গুলো পরিপূর্ণ ধারণা রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই অধ্যায় থেকে অঙ্ক আসলে আপনি অতি সহজে দিতে পারবেন। তো মাই স্টুডেন্ট, এখন হচ্ছে লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল করার জন্য আমাদের প্রথমে লাগবে ইয়ার বা ডেট, দ্বিতীয়ত অ্যানুয়াল লিজ পেমেন্ট, তৃতীয়ত ইন্টারেস্ট অন লিজ রিসিভেবল বা ইন্টারেস্ট, এখানে লিজ রিসিভেবল বা লায়াবিলিটিস, মানে যদি লিজরের হয় তাহলে রিসিভেবল আর লিজির হলে লায়াবিলিটিস। তার রিডাকশন অব লিজ রিসিভেবল বা লায়াবিলিটিস। পরে লেখা আছে স্টুডেন্ট ব্যালেন্স অব লিজ লায়াবিলিটি অর কি রিসিভেবল। তো স্টুডেন্ট, আমাদের এই ফর্মুলাটা অনুসরণ করতে হবে। এই ফর্মুলা যদি আমরা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা অতি সহজেই আমরা এই অধ্যায়ের অঙ্ক করতে পারবো। তারপর লেখা আছে নোট নাম্বার 1-এ যে অ্যাসেটস রিভার্টস ব্যাক টু দ্য লিজর। অ্যাসেটস রিভার্ট ব্যাক টু দ্য লিজর উল্লেখ থাকলে তখন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বের করতে হবে লিজ টার্ম বা লিজ পিরিয়ড দ্বারা ভাগ করে। কিন্তু ট্রান্সফার অফ ওনারশিপ টু দ্য লিজ বা বার্গেইন পারচেস অপশন থাকলে অথবা অ্যাসেটস রিভার্ট ব্যাক টু দ্য লিজর, ব্যাক টু দ্য লিজর লেখা না থাকলে তখন ডিপ্রিসিয়েশন বের করতে হবে ইস্টিমেটেড অফ ইকোনমিক লাইফ অফ দ্য কি ইকোনমিক লাইফ অফ দ্য লিস্ট অ্যাসেট দ্বারা ভাগ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, যদি এই বিষয়টা আপনি না জানেন তাহলে বলেন আপনি এই লিজের অঙ্ক কীভাবে দিতে পারবেন। তাহলে আমরা লিজের অঙ্ক করার সময় যে ডিপ্রিসিয়েশন বের করব, যদি আমাদের অ্যাসেটস রিভার্ট ব্যাক টু দ্য লিজর এই কথাটা লেখা থাকে তাহলে আমরা লিজ টার্ম বা লিজ পিরিয়ড দ্বারা ভাগ করব, লিজের আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। আর যদি ট্রান্সফার অফ ওনারশিপ টু দ্য লিজ বা বার্গেইন পারচেস অপশন অথবা কি দ্য অ্যাসেটস রিভার্ট ব্যাক টু দ্য লিজর লেখা না থাকে তখন ডিপ্রিসিয়েশন বের করার সময় আয়ুষ্কাল ব্যবহার করতে হবে। তাহলে এই নোটটা যদি ভালোভাবে পড়েন তাহলে অতি সহজে আপনি কি আনসার দিতে পারবেন। নোট 2 এর মধ্যে আমি সহজ করে বলতেছি এই নোট 2 এর বিষয়টা, সেটা হচ্ছে কি এখানে লিজর আর লিজির দুইটা রেট থাকবে। লিজর আর লিজির দুইটা রেট থাকবে। লিজি যদি লিজর রেট জানে এবং কি লিজরের রেটটা যদি ছোটো হয়, লিজি লিজরের রেট জানে এবং কি লিজরের রেটটা লিজির চেয়ে ছোটো, তখন লিজে তার নিজের রেটটা ব্যবহার না করে লিজরের রেট ব্যবহার করবে। আর হচ্ছে
এএলপির মধ্যে যদি এক্সকিউটিভ কস্ট অন্তর্ভুক্ত থাকে তাহলে এক্সকিউটিভ কস্ট বাদ দিয়ে এএলপি অ্যামোর্টাইজেশন শিডিউলে ব্যবহার করতে হবে। তো স্টুডেন্ট এই হলো আমাদের বেসিক প্রথম যে 3টি নোট, ইম্পর্টেন্ট নোট। আর এইগুলো আমাদের প্রয়োজন আছে কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে পড়ে লাগবে। তো আমাদের এখন এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনার পরিপূর্ণ ধারণা থাকে তখনই কি আপনি এই অধ্যায়ের অঙ্কগুলো পরিপূর্ণ দিতে পারবেন, করতে পারবেন, বুঝতে পারবেন। তার মানে হয়তো আমার কথা বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের জাবেদার সম্পর্কে কথা বলবো। তাহলে কি বুঝলাম স্টুডেন্ট? আমরা বুঝতে পেলাম যে আমাদের এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে আর যদি লিজির অঙ্ক আসে, লিজির জাবেদা আসুক, শিডিউল আসুক বা আমাদের জাবেদা করতে বলুক, আমাদের প্রথম কাজ হবে কি প্রেজেন্ট ভ্যালু বের করে নেওয়া। সেই প্রেজেন্ট ভ্যালু বের করার পর আরেকটা স্টেপ করতে হবে, না করলেও হবে, করলে সবচেয়ে ভালো, লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল করে নেওয়া। তো আমাদের প্রেজেন্ট ভ্যালু আর লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল করার পরে আমরা দেখব কি জাবেদা। তাতে আমরা যদি শিডিউলটা করে নিই তাহলে আমাদের জাবেদা অত্যন্ত সহজ হবে, বুঝতে সহজ হবে এবং কি অঙ্কের ক্ষেত্রে কোনো নেগেটিভ অবস্থান হবে না। তো মাই স্টুডেন্ট এখন আমি আপনাদের বলতেছি 1 নম্বরে দিন লেখা আছে জাবেদা সম্পর্কে বলতেছি। এখন এটা তৃতীয় স্টেপ, জাবেদাটা হচ্ছে কি তৃতীয় স্টেপ, জাবেদাটা হচ্ছে তৃতীয় স্টেপ। তার মানে আমরা জাবেদা সম্পর্কে অবগত হতে করতে চাইলে অবশ্যই আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু আর হলো অ্যামোর্টাইজেশন শিডিউল এই দুইটা জিনিস করে নেওয়াটা উত্তম, না করলেও হবে। কিন্তু করলে আপনি অতি সহজেই এই অধ্যায়ের অঙ্কগুলো সলিউশন করতে পারবেন ইনশাআল্লাহ। তো স্টুডেন্ট প্রথম ফর প্রেজেন্ট ভ্যালু অর ফেয়ার ভ্যালু জাবেদা, প্রেজেন্ট ভ্যালু ফেয়ার ভ্যালুর মধ্যে যেটা ছোট হবে সেটাকে নিতে হবে। এই জাবেদাটা শুধু প্রথম বছরের ক্ষেত্রে হবে, দ্বিতীয় বছরে গিয়ে এই জাবেদা আর হবে না। কি হলো লিস্ট অ্যাসেট, মানে যে সম্পদটা লিস্ট নিব সেটার নাম লিখব আন্ডার ক্যাপিটাল লিস্ট ডেবিট আর লিস্ট লায়াবিলিটি ক্রেডিট। এরপর আমাদের দিতে হবে কি এখন 2 নম্বর জাবেদা বছরের শুরুর ক্ষেত্রে যদি কিস্তির মধ্যে ইন্স্যুরেন্স, প্রপার্টি ট্যাক্স, এক্সকিউটিভ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে তাহলে চুক্তির শুরুর তারিখে জাবেদা হবে নিম্নরূপ, কিন্তু বছর শেষের ক্ষেত্রে এই জাবেদাটি হবে না। মনে রাখেন এখন যে জাবেদা আমরা মার্কিং করেছি এটা শুধু বছরের শুরুর ক্ষেত্রে প্রযোজ্য, শেষের ক্ষেত্রে এই জাবেদাটি হবে না। অর্থাৎ লিজ লায়াবিলিটি ডেবিট, ইন্স্যুরেন্স, প্রপার্টি বা এক্সকিউটিভ এক্সপেন্স ডেবিট আর ক্যাশ হচ্ছে কি ক্রেডিট। মাই স্টুডেন্ট ইন্টারেস্ট এক্সপেন্স বছর শুরুর ক্ষেত্রে হিসাবকাল শেষ তারিখে জাবেদা হবে নিম্নরূপ। হ্যাঁ, কিন্তু বছর শুরুর শেষের ক্ষেত্রে এই জাবেদাটি হবে না। তাহলে এটা কি তার মানে কি বুঝলাম কি এই 2 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা জাবেদা হচ্ছে আমাদের শুধু বছর শুরুর ক্ষেত্রে প্রযোজ্য, শেষের ক্ষেত্রে প্রযোজ্য না। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল কি ক্রেডিট, তাহলে আমরা শেষের ক্ষেত্রে এই 2 জাবেদা দিব না আর শুরুর ক্ষেত্রে আমরা কি 2 জাবেদা দিব। বছর শেষের ক্ষেত্রে যদি কিস্তির মধ্যে ইন্স্যুরেন্স বা প্রপার্টি বা ট্যাক্স বা এক্সকিউটিভ থাকে তাহলে জাবেদা হবে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এক্সকিউটিভ এক্সপেন্স ডেবিট আর লিজ লায়াবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে জাবেদা অটো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। যদি প্রতি বছরের খরচগুলো বন্ধ করতে চায় তাহলে ইনকাম সামারি ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স বা প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ক্রেডিট লিখতে হবে। তো চুক্তির দ্বিতীয় বছরে কিন্তু এত জাবেদা হবে না। চুক্তির দ্বিতীয় বছরে এসে জাবেদা হবো মাত্র 2টি। এটা শুরুর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু শুরুর ক্ষেত্রে জাবেদ হবে কি 2টি আর শেষে কেটে জাবেদ হবে আমাদের কয়টা, শেষে কেটে জাবেদ হবে 2টি। তো মাস্টার এখন আমি যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ, জানি না কতটুকু বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ। তো এখন মাস্টার আমার দৃষ্টিতে আপনাদের এই নিয়ম সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকলেই অঙ্ক সলিউশন করা সম্ভব। আমি আপনাদের যে বিজ্ঞাপন দিয়েছিলাম সেখানে একটা ক্লাসে যে সব বলেছিলাম
দেখেন এই মডেল 1 ক্লাসের মধ্যে চারটা রিকোয়ারমেন্ট আছে। এই 4টা রিকোয়ারমেন্ট করলেই আমাদের অঙ্ক কি একদম ওকে হয়ে যাবে। তো আজকে যেহেতু নিয়ম আলোচনা করেছি, আজকে আপনাদের অঙ্ক পোস্ট করব না, কারণ হচ্ছে আজকে অঙ্ক দিলে অনেকেই বুঝবেন না। যারা অঙ্কটি করতে চান, বুঝতে চান, তাদের অবশ্যই নিয়মগুলি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। আর এই পিডিএফ আমার যদি এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এর পিডিএফ চান বা পিডিএফ আপনাদের প্রয়োজন হয়, তাহলে ইনবক্স করবেন এবং কি অথবা আমার ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব কি হচ্ছে একটা পিডিএফ শিট দেওয়ার জন্য। তো মাই স্টুডেন্ট, এখন আমরা চলে যাব হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডে কিছু কথা বলবো আমি এখন। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে থাকেন। জি মাই স্টুডেন্ট, হয়তো আমার কথা বুঝতে পেরেছেন। তো মাই স্টুডেন্ট, আমরা যদি এই অধ্যায়ের অঙ্ক করতে চাই, তাহলে আমাদের কি কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। তাহলে এই এই অ্যাকাউন্টিং ফর লিজের অঙ্ক অত্যন্তই সহজ ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের লিজির নিয়মগুলো সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাস অর্থাৎ আমি এই জাবেদা আলোচনা করব। তো আমি সর্বশেষ কিছু কথা বলে যাচ্ছি। নাম্বার 1, তাহলে আমরা অপারেটিং লিজ আর ক্যাপিটাল লিজ বুঝবো কিভাবে? যে আমাদের ইকোনমিকের পার্সেন্টেজটা যদি 75%-এর কম হয়, তাহলে বুঝবো কি অপারেটিং লিজ। আর 75% বা 75%-এর বেশি হলে বুঝবো কি এটা ক্যাপিটাল লিজ। নাম্বার 1 কথা। দ্বিতীয় হচ্ছে, আমাদের এই লিজির অঙ্ক করার সময় যদি জাবেদা করতে বলে, আমাদের প্রথম কাজ হবে কি, আমাদের ওইখানে যদি ফেয়ার ভ্যালু থাকে, হ্যাঁ, ফেয়ার ভ্যালু না থাকলেও আমরা কী করবো, প্রেজেন্ট ভ্যালু অ্যাট ফার্স্ট বের করে নিব। করতে বললেও বের করে নিব, না করতে বললেও বের করে নিব, কারণ ফেয়ার ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালুর মধ্যে যেটা ছোটো, ওইটা ব্যবহার করে আমাদের শিডিউল করতে হবে, ওইটা ব্যবহার করে জাবেদা করতে হবে। তো 1 নাম্বার তাহলে কি আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে কি, আমার অ্যামোর্টাইজেশন, লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল, লিজ পরিশোধের যে একটা তালিকা, সেই তালিকা প্রস্তুত করতে হবে। তালিকা প্রস্তুত করতে পারলে আপনার এই লিজির জাবেদা একদমই সহজ হয়ে যাবে, ঝামেলা থাকবে না। তার মানে কি বুঝলাম, প্রেজেন্ট ভ্যালু আর লিজ অ্যামোর্টাইজেশন শিডিউল, এই দুটো অবশ্যই আমরা কি ফার্স্ট করে নিব, তারপর জাবেদা করব। দেখবেন ইনশাআল্লাহ অতি সহজে জাবেদা বুঝতে পারতেছি। তো আমি ইনশাআল্লাহ আপনাদের আগামী ক্লাসে মডেল 1 A to Z, লিজির A to Z অঙ্ক আলোচনা আছে। একটা ক্লাস দেখলে ইনশাআল্লাহ আশা করি লিজির যে নিয়মটা আছে, সেই নিয়মটা আপনার মাথায় ক্যাচ করে ফেলবে। তো মাই স্টুডেন্ট, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আর আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্লাসটি শেয়ার মেনশন করবেন। আর হচ্ছে আমার ক্লাসটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর নিতান্ত আমার ক্লাসগুলো যদি ভালো লাগে আপনাদের, আরও স্পেশালিস্ট ভালোভাবে পড়তে চান, তাহলে আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স বিভিন্ন ক্যাটাগরির ব্যাচ রানিং চলবে। তো ইনশাল্লাহ যাদের পেইড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, আমার ডেসক্রিপশন নাম্বারে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা আমার পেজে কমেন্টস করতে পারেন। তাহলে ইনশাল্লাহ আমার প্রতিনিধি বা আমি নিজেই আপনাদের কথা শুনে আমার পেইড কোর্সে ভর্তি করার চেষ্টা করব। তো মাই স্টুডেন্ট, আজকে এই রাত 10:30টায় ক্লাসটা যারা দেখতেছেন বা দেখছেন, এখনও দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখনই শেষ করতেছি। আমি মাহবুব স্যার, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।